খুবই হতাশাজনক একটা দিন কাটলো বাংলাদেশের। তারা তো অশ্বিন জাডেজা জুটির সমান রানও করতে পারল না। দ্বিতীয় দিনের শুরুতেই তাসকিন আহমেদ প্রথম ব্রেক থ্রুটা এনে দেন জাডেজাকে প্যাভিলিয়নে ফিরিয়ে। জাডেজা এদিন নিজের খাতায় আর কোনো রানই যোগ করতে পারেননি। আগের দিন অশ্বিন জাডেজা যে জুটিটা 195 রানে অপরাজিত ছিল, এদিন সেটা ভেঙে গেল 199 রানে। তখন ইন্ডিয়া স্কোর হয়ে গেল 343-7। এরপর অষ্টম উইকেটে অশ্বিন আর আকাশদ্বীপের মধ্যে একটা 24 রানের ছোট জুটি গড়ে ওঠে। তো আর কি বলতে গেলে মূলত এই রানটা আকাশদ্বীপই করেছে বেশিরভাগটাই। আর কি তিনি মানে উইকেটের চারপাশে যেভাবে ব্যাট চালাচ্ছিলেন, যেভাবে আর কি তিনি বাউন্ডারিও পেয়ে যাচ্ছিলেন, তাতে করে তার ওই করা 17 রানটা ওই সিচুয়েশনে খুবই ভাইটাল ছিল। এরপর আর কি আকাশদ্বীপও ওই তাসকিনের একটা বলেই তুলে মারতে গিয়ে তিনিও ওই শান্তর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। এর কিছুক্ষণ পরে পরেই আর কি ওই তাসকিনের বলেই অশ্বিন আবার একটা লফটেড শট খেলতে গিয়ে তিনিও ওই শান্তর হাতেই ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে গেলেন। তো এরপর ইন্ডিয়া লাস্ট উইকেট তুলতে আর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। হাসান মাহমুদ আর কি জাসপ্রীত বুমরাকে ফিরিয়ে দিয়ে ইন্ডিয়াকে অল আউট করে দিলেন 376 রানে। আর সাথে সাথে এই প্রথম ইনিংসে হাসান মাহমুদ 5 উইকেট শিকার করলেন। এরপর এই 376 রানের জবাব দিতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সাদমান আর জাকির প্রথমেই আর কি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন তারা। স্পেশালি সাদমান, তিনি ওই বুমরার ইনকামিং ডেলিভারিটা যেভাবে আর কি জাজমেন্ট দিতে গিয়ে আর কি লিভ করলেন, তারপর আর কি তার বলটা পুরো স্টাম্প ভেঙে দিয়ে একদম বেরিয়ে গেল। এরপর জাকির একটা কিন্তু চান্স পেয়েছিলেন, মানে প্রথমে তাকে কিন্তু সিরাজ একটা আর কি এলবিডাব্লিউ করেই ফেলেছিলেন, তিনি আপিলও করেছিলেন। আম্পায়ার ভেবেছিল যে বলটা হয়তো মানে পিচিং করছে আউটসাইড লেগে, সেই ভেবে আউট দেয়নি। আর ইন্ডিয়া টিমও আর কি ওই ভেবেই আর কি তারা ডিআরএসটা নেয়নি। কিন্তু পরে যখন আর কি রিপ্লে দেখা গেল, তখন কিন্তু দেখা গেল ওটা কিন্তু যদি ইন্ডিয়ার ডিআরএস নিত আউট হয়ে যেতে পারতো জাকির। তো তখন তিনি 2 রানে ছিলেন সম্ভবত। এরপরে তিনি অনেকগুলো বল খেলেও ফেললেন। ঠিক তারপরে পরেই তিনি ওই আকাশদ্বীপের এক্সট্রা বিট অফ পেসে আর কি মানে একটা ইন সুইঙ্গিং ডেলিভারিতে নিজের উইকেটটা ছুড়ে দিলেন। সেই ওই একইভাবে মানে ঠিক আর কি মানে সাদমান তো আর কি জাজমেন্ট দিতে গিয়ে আউট হয়েছিলেন, আর তিনি আর কি ব্যাট প্যাডের মাঝখান দিয়ে বলটা গোলে তার উইকেটে হিট করলো। তো এরপরে আর কি উইকেটে এলেন মমিনুল হক, তিনি তো একদম গোল্ডেন ডাক করলেন আকাশদ্বীপের ওই এক্সট্রা বিট অফ পেস আর ওই ইন সুইঙ্গিং একটা ডেলিভারিতেই তিনিও আর কি বোল্ড হয়ে নিজের উইকেটটা দিয়ে এলেন। সেই বাংলাদেশের লেফট হ্যান্ডার ব্যাটারদের ওই সেই একই দুর্বলতা, ওই ইনকামিং ডেলিভারিগুলোতে তারা আর কি সেই এখনও কমফর্টেবল হতে পারেনি। ওই দুর্বলতাগুলো পিক করেই ইন্ডিয়ান পেসাররা কিন্তু স্পেশালি ওই আকাশদ্বীপ আর বুমরা তাদেরকে ট্র্যাপ করেছে। তখন বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 22 রানে 3 উইকেট। এরপর উইকেটে তখন ছিলেন মুশফিক আর অপর প্রান্তে শান্ত। তো মুশফিক আর কি মানে লাঞ্চের ঠিক আগেই আর কি মানে তাকে একটা চান্স ক্রিয়েট করেছিল ওই আকাশদ্বীপই। মানে তিনি এক্ষেত্রে কিছুটা লাকি বলতে হবে, কারণ বলের বাউন্সটা খুব বেশি হয়নি বলে তিনি একটা আউটসাইডে খেয়েছিলেন, কিন্তু ওই স্লিপের পাশ দিয়ে বলটা বেরিয়ে গেল বাউন্ডারিতে। তো তখন লাঞ্চ যখন ডেকে দিল তখন আর কি বাংলাদেশের স্কোরটা ছিল 26 রানে 3 উইকেট। তো এরপরে লাঞ্চ থেকে ফেরত এসেই আর কি শান্ত বুমরাকে একটা বেশ সুন্দর একটা কাভার ড্রাইভে বাউন্ডারি মারলেন, কিন্তু তার পরেই তাকে ফিরিয়ে দিলেন সিরাজ। তিনি আর কি স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরত চলে গেলেন। আর তার ঠিক পরেই যেটা সবচেয়ে আর কি হতাশ করেছে, যে মুশফিকের আউট হয়ে যাওয়া। আকাশদ্বীপ মুশফিককে আর কি লাঞ্চের আগে যে একটা চান্স ক্রিয়েট করেছিল, ওই প্রায় একই লাইন, শুধু লেংথটাকে আর কি 1 মিটার একটু পিছিয়ে দিয়েছিল বুমরা, তাতেই আর কি এক্সট্রা আর কি পেসে বিট হয় মুশফিক নিজের উইকেটটা দিয়ে এলেন স্লিপে ক্যাচ দিয়ে। তো তখন বাংলাদেশ একদম প্রবলভাবে ধুকছে, তারা হয়ে গেল 40 রানে 5 উইকেট। সেই সময় তখন উইকেটে সাকিব আর লিটন। এই সাকিব আর লিটন কিন্তু এইখানে একটা আর কি স্বপ্ন দেখাতে শুরু করে বাংলাদেশের সমর্থকদের। তো তারা আর কি উইকেটের চারপাশে খুব সুন্দর শট খেলছিল। স্পেশালি সাকিবের কথা তো বলতেই হবে, তিনি তো আর কি ইদানিংকালে আর কি ব্যাটিংয়ে একদম ফর্মেই ছিলেন না। লাস্ট আর কি কাউন্টিতেও তিনি রান পাননি, বা পাকিস্তান সিরিজও সেইভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি, কিন্তু এই দিন আর কি তিনি শুরু থেকেই বেশ টাচে ছিলেন। তিনি স্লক সুইপ বলুন, বেশ কয়েকটা আর কি চোখ ধাঁধানো কাভার ড্রাইভ খেলা বলুন, বা আর কি ডাউন দ্য উইকেটে শট খেলা বলুন, তিনি কিন্তু আর কি দৃষ্টিনন্দন বেশ কিছু শট খেলেছেন। আর লিটনের কথা তো আলাদা করে বলতেও হবে, যে লিটনও আর কি তার ওই মানে ট্রেডমার্ক যে শটগুলো কাভার ড্রাইভ বলুন বা আর কি অন ড্রাইভ বলুন, এগুলোর বা স্লক সুইপ বলুন, এগুলোর মাধ্যমেও তিনিও কিন্তু বেশ রান বের করেই নিচ্ছিলেন। তাদের জুটিটা 51 রানে চলেও গেছিলো, 40-5 থেকে তারা 91 অবধি চলে গেছিল। তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ষষ্ঠ উইকেটে একটা বড় পার্টনারশিপ করে আস্তে আস্তে ম্যাচে ঘুরে দাঁড়াবে, কিন্তু এই সময় ছন্দপতনটা ঘটে গেল। লিটন তার সেই ওই একই হোয়াইট বল ক্রিকেটে তিনি যেভাবে আর কি উইকেট ছুড়ে দিয়ে আসেন, ওই স্পিনারকে আর কি স্লক সুইপ করতে গিয়ে ওই ডিপ স্কোয়ার লেগে আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। ওই 91-এ তখন হয়ে গেল বাংলাদেশ 6 উইকেট। এর ঠিক পরেই আর কি সাকিবও আর কি একটা কি মানে বলবো আর কি মানে তার যে ব্রেন মনে হয় তখন ফেড হয়ে গেছিলো। মানে ওই লিটন আর কি যখন আউট হয়ে গেল, ওই একটা আর কি ভাইটাল পার্টনারশিপ ভেঙে গেল, তখন তো আর কি উইকেটে মিরাজ এসেছিল। তো সাকিব আর মিরাজ তো আর কি এই দুই ব্যাটার তো আর কি দেখতে গেলে মানে তারাই আর কি শেষ ভরসা। তো এরা দুজন তো বাংলাদেশকে রেস্কিউ করতেই পারতো। তো সেই সময় সাকিবও দেখলাম একটা রিভার্স সুইপ করতে গেল ওই জাডেজাকে।
তো রিভার্স সুইপ করতে গিয়ে এখানে তাকে কিছুটা আনলাকিও বলতে হবে, কারণ বলটা আর কি মানে সরাসরি আর কি ক্যাচ মানে উইকেট কিপারের হাতে যায়নি, তার আর কি মানে ডিফ্লেকশন হয় তার বুটে লেগে, তারপর আর কি উইকেট কিপারের হাতে গেছে। তো এখানে আর কি আম্পায়ার আর কি চেক করে তারপরই তাকে আউট ঘোষণা করেছেন। কিন্তু যাই হোক মানে ওই পার্টিকুলার টাইমে রিভার্স সুইপ করতে যাওয়ার কোনো মানেই ছিল না। তো সাকিব আর কি ওই রকম একটা আর কি মানে খারাপ শট খেলে আউট হয়ে গেলেন। তো বাংলাদেশের স্কোর হয়ে গেল তখন 92-7। তো এরপর উইকেটে এলেন হাসান মাহমুদ। তো আর কি ওই মিরাজ আর হাসান মাহমুদের মধ্যেও একটা ধীরে ধীরে জুটি মানে প্রায় গড়ে উঠেছিল। 20 রানের মতো যখন তাদের আর কি পার্টনারশিপটা হয়ে যায়, ঠিক তখনই তাকে ওই হাসান মাহমুদকে ফেরান আবার ওই জাসপ্রীত বুমরা। ঠিক আর কি মুশফিককে তিনি যে লাইন আর যে আর কি লেংথের করিডোরে তিনি আর কি ট্র্যাপ করেছিলেন, হাসান মাহমুদকেও তিনি ঠিক ওই একইভাবে ট্র্যাপ করেই স্লিপে ক্যাচ আউট করেই প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপরেই আর কি টি দেখে দেয় আম্পায়াররা, তখন বাংলাদেশের স্কোরটা হয়ে যায় 112-8। তো আর কি এরপর টি থেকে ফিরে এসে আর কি মিরাজ আর ওই অপর প্রান্তে তাসকিন কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের জুটিটাও আর খুব বেশি বড় হয়নি। তাসকিন আর কি কিছুক্ষণ পরে পরই আউট হয়ে যায়। তো এরপর আর কি লাস্ট উইকেটের পতন ঘটতেও আর খুব বেশিক্ষণ সময় লাগেনি। নাহিদ রানা যদিও আর কি বুমরাকে দুটো বাউন্ডারি মেরেছিলেন, তখন কমেন্টেটাররা অবশ্য অনেকে তার প্রশংসাও করছিল যে তিনি বুমরার মতো বোলারকে এইভাবে যে আর কি শট নেগোশিয়েট করছেন, তো তার জন্য একটা বুকের পাটা থাকা লাগে। তো যাই হোক, তো এরপর মিরাজও আর কি অশ্বিনকে একটা স্লগ সুইপ করে ছক্কা মেরেছিলেন, কিন্তু এইগুলো আর কতক্ষণই বা এরকমভাবে আর ঠেকিয়ে রাখা যায়। তো আর কি শেষমেশ বাংলাদেশ 149 রানে অল আউট হয়ে গেল। আর কি ভারতের থেকে তারা 227 রানে পিছিয়ে থেকে ইনিংসটা শেষ করে প্রথম ইনিংসটা। তো এরপর আর কি ইন্ডিয়া মানে ব্যাট করতে নামলো সেকেন্ড ইনিংসে। তারা আর কি বাংলাদেশকে ফলো অন করানোর একটা চান্স ছিল, কিন্তু তারা সেটা করেনি, নিজেরাই ব্যাটিং করতে নেমেছে। তো আর কি ব্যাটিং করতে নেমে প্রথমেই তারা রোহিত শর্মার উইকেটটা হারায়। তো তাকে তুলে নেন তাসকিন আহমেদ। মানে আর কি রোহিত শর্মাকে ফার্স্ট ইনিংসে যেভাবে আর কি ট্র্যাপ করেছিলেন হাসান মাহমুদ, ওই একইভাবে ফেরান তাসকিন আহমেদ। তো এরপর আর কি জয়সওয়ালকে ফেরান নাহিদ রানা। মানে ফার্স্ট ইনিংসেও কিন্তু জয়সওয়াল ওই নাহিদ রানারই শিকার হয়েছিলেন, তো সেকেন্ড ইনিংসেও ওই নাহিদ রানা জয়সওয়ালের উইকেটটাই পিক করলেন। তো তখন ইন্ডিয়া স্কোরটা অল অফ আ সাডেন হয়ে গেল মানে খুব ওই 20 বা 25 রানের মধ্যে 2 উইকেট। তো এরপর আবার একটা বিরাট কোহলি আর ওই অপর প্রান্তে থাকা শুভমান গিলের মধ্যে একটা জুটি গড়ে উঠেছিল, ওই প্রায় 40+ রানের একটা জুটি গড়ে উঠেছিল। তো আর কি দুজনেই আর কি দেখতে গেলে আর কি ভালো মতোই শট নেগোশিয়েট করছিলেন, স্পেশালি শুভমান গিলের কথা তো বলতেই হবে। দেখেই মনে হচ্ছিল যে শুরু থেকে তিনি বেশ টাচেই রয়েছেন। একদম প্রায় দিনের খেলাটা যখন শেষ প্রান্তে চলে এসছে, বিরাট কোহলিকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। আর কি যখন আর কি ডিআরএসটা আর কি বিরাট কোহলি ওখানে নেয়নি, তিনি এলবিডব্লিউ হয়েছিলেন। তো আর কি পরে যখন আর কি রিপ্লে দেখাচ্ছিল, তখন মানে কিছুটা মনে হলো যেন বলটা আর কি মানে ইনসাইডের ছিল। এবার ইনসাইডের ছিল না, ব্যাটটা আর কি মাটিতে লাগার জন্য আর কি ওই মানে আলট্রাইজে ওটা আর কি মানে নড়াচড়া করছিল ওই গ্রাফ লাইনটা, সেটা ঠিক বোঝা যায়নি। কিন্তু যাই হোক, তো যদি ইনসাইডে হতো তাহলে নিশ্চয়ই বিরাট কোহলি আর কি ডিআরএস নিতে খুব একটা দ্বিধাবোধ করতো না। মেবি ওটা হয়তো গ্রাউন্ড টাচই করেছিল ব্যাট, সেই কারণে ওই আলট্রাইজে ওই গ্রাফটা নড়াচড়া করছিল। তো আর কি এরপর আর কি ঋষভ পান্ত উইকেটে আসে। তো তিনি আর কি সাকিবকে একটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি মেরেছিলেন। তো এরপর দিনের খেলাটা শেষ হতে আর বেশিক্ষণ নেয়নি। ওই ইন্ডিয়া আর কি মানে দ্বিতীয় দিনের শেষে 81 রানে 3 উইকেটে তারা এই দিন খেলাটা শেষ করে। তো আর কি দিনের শেষে ইন্ডিয়া বাংলাদেশের থেকে 308 রানের লিড রয়েছে। তো আর কি মানে এখন এমনই অবস্থা, মানে খেলাটা যদি আগামীকালও শেষ হয়ে যায় আমি কিন্তু একটু অবাক হব না। আর খুব বড় জোর হলে ম্যাচটা চতুর্থ দিন অবধি গড়াতে পারে, কিন্তু আর কি শেষ দিন মানে সোমবার পর্যন্ত মানে পঞ্চম দিনে আর ম্যাচটা গড়ানোর আর কোনো রকম চান্স আছে বলে আমি অন্তত আর মনে করছি না। হ্যাঁ, যদি বাংলাদেশের ব্যাটাররা এখন যদি মানে অবিশ্বাস্য কিছু যদি করে দেখাতে পারে, তারা যদি একদম ইন্ডিয়ার বোলিং লাইন আপের এগেনস্টে একদম যদি আর কি মানে চোয়াল চাপা লড়াই করতে পারে, তবেই হয়তোবা গিয়ে ম্যাচটা শেষ দিন গড়াবে। না হলে আমি ওই আর কি চতুর্থ দিনের বেশি আর ম্যাচটা গড়াতে দেখছি না। তো যাই হোক, এই দ্বিতীয় দিনের খেলার শেষে আর কি আমার কাছে যেটা মনে হয় এই দিনের মোমেন্ট অফ দ্য ডে, সেটা হলো ওই সাকিব আর লিটনের মধ্যে যখন একটা 51 রানের কামব্যাক পার্টনারশিপ যখন হয়ে গেছিল, তখন ওই লিটন দাসের ওই নির্বুদ্ধিতা আর কি একটা শট ওই ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার থাকা সত্ত্বেও তিনি ওই আধা আর কি ক্লিয়ার করে মারলেন শটটা, যার ফলে নিজের উইকেটটাকে ওই পার্টিকুলার টাইমে ছুড়ে দিলেন। আর তার ঠিক পরেই আর কি সাকিব আর কি যখন মিরাজের সাথে একটা পার্টনারশিপ গড়লে আর কি ওইখানে ম্যাচে বাংলাদেশ ফিরেই আসতে পারতো, সেই সময় তারও ওই যে ওই মানে কি ব্রেন ফেড হলো, ওই তিনিও যে ওই রিভার্স সুইপ খেলে নিজের উইকেটটা ছুঁড়ে দিয়েলেন। তাহলে ওই লিটনের উইকেট আর সাকিবের উইকেট, এই দুটো উইকেটকেই মনে হচ্ছে আজকের এই মোমেন্ট অফ দ্য ডে। এই দুটো উইকেট না পড়লে বাংলাদেশ কিন্তু ম্যাচে প্রবলভাবে এখনও থাকতেই পারতো। তো আপনাদের কাছেও কি মোমেন্ট অফ দ্য ডে এটাই, নাকি অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি।